শরীফ ভাই, আপনি কিভাবে দেখছেন সার্জিও আগুয়েরোর যে সফরটা, সেই সফরের নিয়ে অনেক কথা আপনিও জানেন নিশ্চয়ই একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে, আপনি কিভাবে আসলে দেখছেন এটা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কূটনৈতিক সম্পর্ক যদি থাকে, পারস্পরিক আসা যাওয়া, মত বিনিময়, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। এখন সারা পৃথিবী কেউ কারো থেকে বিচ্ছিন্ন না। পৃথিবীর একেবারে ক্ষুদ্র একটা রাষ্ট্র এবং বৃহৎ একটা রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক নানা বিষয়ে পারস্পরিক সম্পর্ক হয়, সংযোগ হয়, পরস্পরকে সহযোগিতা করে। এটাকে কোনোভাবে অন্যায়ভাবে দেখা যায় না। আপনি যেটা শিরোনাম করেছেন, আমেরিকা চায় কি, বা এই ধরনের বিষয়টা, আমেরিকা তার স্বার্থ রক্ষা করতে চায়। সারা পৃথিবীতে আমেরিকা কোথাও গণতন্ত্রের জন্য যায় না। সে বলে আমি গণতন্ত্রকে সাপোর্ট করি, গণতন্ত্রকে লালন করি, কিন্তু আমেরিকা গণতন্ত্রকে যদি লালন করত তাহলে মধ্যপ্রাচ্যের যে শাসকরা গণতন্ত্রহীন অবস্থায় বছরের পর বছর, যুগের পর যুগ টিকে আছে, তার সাথে আমেরিকার সম্পর্কটা এত ভালো হওয়ার কথা ছিল না। আমেরিকা ন্যায্যতায় বিশ্বাস করে না। যদি সেটি বিশ্বাস করত তাহলে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যেখানে তার স্বার্থের বিপক্ষে গেছে, তার বিরুদ্ধে যেভাবে আগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়েছে, সেটি সে করত না। পৃথিবীতে সমাজতান্ত্রিক বিশ্বে প্রথম যে নির্বাচিত প্রেসিডেন্ট, আলেন্দে, নির্বাচিত প্রেসিডেন্ট, তাকে হত্যা করিয়েছে আমেরিকা। আবার পাকিস্তানের জিয়াউল হক আমেরিকার বন্ধুত্বর কথা বলে। আমেরিকার আসলে নির্দিষ্ট কোনো বন্ধু নাই। জিয়াউল হক তার বন্ধু ছিল, কিন্তু যখন জিয়াউল হকের প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন জিয়াউল হককে যেভাবে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, এবং আলোচনা আছে যে ওই বিমানে তৎকালীন আমেরিকার যে পাকিস্তানের রাষ্ট্রদূত, তিনি ওই বিমানে ছিলেন, এবং সেখানে আমেরিকা জানতো যে বিমানের মধ্যে, আমের ঝুড়ির মধ্যে বোমা পোতা ছিল। জিয়াউল হক বিশ্বাস করবেন না বলে আমেরিকার রাষ্ট্রদূতকে তার সাথে বিমানে চড়িয়ে দেওয়া হয়, এবং তারপরে বিমান বিধ্বস্ত হয় এবং দুজনেই মারা যায়। অর্থাৎ আমেরিকা তার স্বার্থে অনেক কিছুই করে। আমাদের এখানে যে আমেরিকা আসছে, তার নিজের স্বার্থে আসছে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যার যেভাবে প্রয়োজন আমেরিকাকে নিজের সাথে টেনে নেওয়ার চেষ্টা করছে। আপনার মনে থাকার কথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমরা 7 সাগর 13 নদী পার হয়ে তাদের কাছে কখনো যাব না। কিন্তু তার কয়েকদিন পর তিনি যখন বাইডেনের সঙ্গে সেলফি তুললেন, তার আনন্দের কথা, উচ্ছ্বাসের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাব না। তার এবং তার দলের কর্মীরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, এই সময়কালে আপনি দেখবেন যে যাকে তাকে লালবদর বলে, ডিপ স্টেটের দালাল বলে, তারা সবাইকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নানাভাবে আক্রমণ করে, গালাগালি করে। অথচ ডিপ স্টেট বলতে যদি আপনি আমেরিকা বোঝেন, শেখ হাসিনার ছেলে কিন্তু সেই আমেরিকার নাগরিক, তিনি বিয়ে করেছেন, তার সংসার, তার যা কিছু সব হচ্ছে আমেরিকা কেন্দ্রিক। তার অর্থ হলো যে আপনি যাকে অভিযুক্ত করেন, অপছন্দ করেন, আবার সময় মতন তার কাছে যাওয়ার চেষ্টা করেন। আপনার এই অনুষ্ঠানে আমি একদিন বলেছিলাম যে কেউ লাইলিকে পেয়ে আনন্দিত হয়, আর কেউকে লাইলিকে না পেয়ে পাগল হয়। লাইলি লাইলি তুই আমারে খাইলি। আবার একইভাবে যে বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমেরিকা ইসরায়েলেরকে নানাভাবে প্রোটেকশন দিয়ে গাজার গণহত্যা সহ সারা পৃথিবীতে গণহত্যা করে। সেই ইসরায়েলের সমর্থনে ঢাকায় যারা সমাবেশ করে ইসরায়েলের পক্ষে কথা বলে, তাদের সব থেকে আপন বন্ধু, কাছের বন্ধু হলো আমেরিকা। আমি জামাতের কথা বলছি। যখন আমেরিকার ডাক দেয়, ছুটে যায় তার কাছে। উদাহরণগুলো সর্বশেষ আছে। বিএনপি সবার আগে বাংলাদেশের কথা বলে, কিন্তু সে নানাভাবে আমেরিকার স্বার্থ যাতে রক্ষা করা যায় সেই প্রচেষ্টা আমি বিএনপির মধ্যে দেখছি। আমাদের এখানে টাকা নেই, সেই কারণে জ্বালানি তেলের দাম বাড়বে। আমার এখানে টাকা নেই, সেই কারণে গ্যাস সরবরাহ করতে না পারলেও গ্যাসের দাম আমি বাড়াবো, কিন্তু আমার কাছে টাকা আছে, আমেরিকার থেকে বিমান কেনার মতন টাকা আছে। আমার কাছে আমেরিকার থেকে তাকে
15 বছরের জন্য বাংলাদেশের গ্যাসের বাণিজ্যকে একমাত্র তার সঙ্গে সেই ধরনের কোনো বার্গেনিং ছাড়া কেন করছে? তাহলে সবার আগে বাংলাদেশটা কোথায় হলো? আমাদের শাসকরা যারা যখন সুযোগ পায় আমেরিকার কাছে এই যে তাদের যে এক ধরনের নতজানু এবং এটিকে নিয়ে এক ধরনের জনগণকে অন্ধকারে রাখার চেষ্টা, ভাই যথার্থই বলেছেন। বাংলাদেশ সফরে এসেছেন আমেরিকার একজন প্রতিনিধি, তিনি বাংলাদেশের সরকারের বিভিন্ন সংস্থাকে যতটুকু সময় দিয়েছেন তার থেকে বেশি সময় দিয়েছেন তিনি এখানে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে। অথচ যিনি এসেছেন তিনি তো দিল্লিতে বসেন, দিল্লিতে অফিস করেন, তা এখানে এসে তাকে কেন এতটা সময় দিতে হবে? এবং এই যে বৈঠকগুলো হয়েছে, এই বৈঠকের ভেতর থেকে আমি যেটা দেখতে পাই, এক, বাংলাদেশের রাজনীতি ঘিরে আমেরিকা কেবল ইকোনমিক সেক্টর ধরে এখানে কাজ করতে চায় না, সহযোগিতা করতে চায় না, সে এখানে পলিটিক্যালি ইন্টারফেয়ার করতে চায়, সে এখানে রাজনীতিতে নাক গলাতে চায়। এবং বাংলাদেশে এক সময় দায়িত্ব পালন করা আমেরিকার একজন রাষ্ট্রদূত এখানে একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। অর্থাৎ নবীন বলতে যারা মাঠে আছে, আমি এনসিপির কথা বলছি, এরাও তাদেরকেও কিভাবে গড়ে তোলা যায়, বৃদ্ধি করা যায়, বিস্তৃত করা যায়, তার পেছনেও আমেরিকার এক ধরনের সহযোগিতা আছে। আমাদের এখানে একসময় লাট সাহেব হিসাবে বিবেচনা করা হতো পিটার হাসকে, এবং তিনি যেভাবে রাজনীতিতে নাক গলাতেন, আমরা গণ অভ্যুত্থানটা করেছিলাম ভারতের যে আধিপত্য বাংলাদেশের রাজনীতিতে, ভারতের যে মাতব্বরি, তার বিপরীতে বাংলাদেশের জনগণের মাতব্বরির জন্য, বাংলাদেশ ঢাকার আধিপত্যের জন্য। কিন্তু আপনি এখন এসে দেখছেন কোনাকাঞ্চিতে ডেকে এর সাথে বৈঠক করছে, তার সাথে বৈঠক করছে, সরকার কিছুই জানে না তা না, সরকারের হাত পা বাঁধা, সে বলতে পারে না, কারণ তার উপরে একটা চাপ আছে। এবং এর ভেতর থেকে প্রমাণিত হলো খলিলুর রহমানকে কেন বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হয়েছিল, কারণ তিনি যেহেতু সব পক্ষের সাথে তার একটা সংযোগ আছে। এবং এটি আমি আরও একাধিক জায়গায় বলেছি যে খলিলুর রহমানকে দিয়ে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে, অনেক দিকে তিনি ঢিল ছুটতে পারবেন একসাথে, সররাগুলির মতো। সেই কারণে তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ভারতের সঙ্গেও ওই যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে যখন বৈঠক করে, উনি কেন অস্বীকার করেন? আমি কিছুই জানি না, অস্বীকার করেন কেন? তিনি জানেন না বাংলাদেশে এই ধরনের ওই মুহূর্তে বাংলাদেশের একেবারে টপমোস্ট ইম্পর্টেন্ট ভিআইপি পার্সন কে কে ছিলেন? যিনি এসেছেন আমেরিকার তিনিও ছিলেন, তার যে প্রোটোকল, তার যে সুযোগ সুবিধা। তো তিনি কার কার সাথে বৈঠক করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটি জানেন না, আমাদের সরকারের কেউ জানেন না, পররাষ্ট্র উপদেষ্টা জানেন না, তাহলে তার থেকে তো আমরা বেশি খবর রাখি, আমাদেরই তো পররাষ্ট্রমন্ত্রী হওয়া উচিত, তাই না? তো এই যে কথাগুলো তারা বলেন কেন? তারা একটি সত্যকে আড়াল করতে চান। আমেরিকার এই যে গোর সাহেবের নানা রকমের তৎপরতায় আরও কতগুলো জিনিস প্রমাণিত হলো। একটা হচ্ছে এখনও আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্সের সেন্টার যে সার্কেল তার মধ্যে আছে, এবং আছে বলেই আপনি এসে তাকে নিয়ে কোনো একটা হোটেলে গিয়ে আপনাকে বৈঠক করতে হয়। এটি হচ্ছে রিয়েলিটি, এটা রিয়েলিটি। কিন্তু এটি যদি আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণের সময় এটাকে যদি ইগনোর করেন, তাহলে সংকট এখানে বাড়বে। আমেরিকা তার ফার্স্ট টার্গেটটা হচ্ছে যে এখানে তার একটা কর্তৃত্ব বজায় রাখতে চায়, পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, এবং সেই সুযোগটা 5 আগস্ট তাকে দিয়েছে। দিল্লি না ঢাকা, এই স্লোগানটা ঢাকা এবং দিল্লির থেকে এখন প্রায়োরিটি পাচ্ছে আমেরিকা, ওয়াশিংটন, তার থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে পাকিস্তান, ইসলামাবাদ। আমরা সেখানে দেখছি ডক্টর ইউনূস সেটি করেছেন। এবং বাংলাদেশে আমি আপনার এখানে বলিনি, অন্য অনেক জায়গায় বলেছি, ডক্টর ইউনূস যে 1.5 বছর দায়িত্বে ছিলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা তার সাথে একদিন বসার জন্য সময় চেয়ে 1.5 বছর ঘুরেছেন। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদেরকে 1 মিনিটের জন্য সময় দেননি। কিন্তু স্টারলিংকের একজন কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন, যে স্টারলিংক একটা টেলিযোগাযোগ কোম্পানি, যার দায়িত্ব হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কাজ। অথচ তিনি ডক্টর ইউনূসের সাক্ষাৎ পেয়েছিলেন, একসাথে ছবি তুলেছেন, ফটো সেশন করেছেন। 1.5 বছরে ডক্টর ইউনূস বাংলাদেশে আমেরিকার একজন কেরানি এলেও মনে করতেন যে আমার জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে। আমাদের গ্রামে যেভাবে হয় না, জামাই বাড়ির আত্মীয় এলে যেভাবে আমরা তাকে যত্ন করি, ডক্টর ইউনূস সেই কাজটি করতেন। কেন? কারণ হলো তার আপনি যে পরিচয় দেখেন না কেন, নোবেল লরিয়েট বলেন, আমাদের দেশের একজন ভিভিআইপি বলেন, তার সব থেকে বড় পরিচয় হচ্ছে সারা বিশ্বে আমেরিকার পারপাস এবং আমেরিকার ইন্টারেস্টে ডক্টর ইউনূস চলেন এবং কথা বলেন।